ওকে, আজকে তবে স্টার্ট করব অ্যাডভান্স বায়োকেমিস্ট্রির একটা টপিক। এই টপিকটা ইমিউনোলজিতে পাবে, এটা প্যাথোলজিতেও পাবে সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা। এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস পাথওয়ে। তো অ্যাপোপ্টোসিস মিনস হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। আমরা নেক্রোসিস মানে কিন্তু জানি নর্মাল সেল ডেথ। এবার কেন আমাদের তবে নর্মাল যেটা নেক্রোসিস হতো, নর্মাল একটা সেল ডেথ, তো তার দিক দিয়ে প্রোগ্রাম সেল ডেথের দরকার কেন? নেক্রোসিস বহু কারণে হতে পারে। আমার দেখা যাচ্ছে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করে সেলকে মেরে দিচ্ছে, বা ইস্টেমিয়া হচ্ছে তার জন্য সেল মারা দিচ্ছে, দ্যাট ইজ নেক্রোসিস, দ্যাট ইজ পেনফুল। বাট আমার বডিতে সেলগুলো মারা যায় প্রোগ্রামলি। কোনো সেল যখন ওল্ড হয়ে যায়, মানে তার মধ্যে আর কোনো পাওয়ার নেই তার ফাংশনগুলো করার, তখন ওটা অ্যাপোপ্টোসিসে যাবে। আর কখন কখন অ্যাপোপ্টোসিস হয়, আমরা যদি এমব্রায়োলজিক্যাল পিরিয়ডে দেখি তখন কিছু অ্যাপোপ্টোসিস হয়। আর অ্যাপোপ্টোসিস আমরা দেখব ইমিউনোলজিক্যাল কজে কিন্তু অ্যাপোপ্টোসিস হয় ইমিউনিটির জন্য, যখন কোনো সেল অক্সিডেটিভ স্ট্রেসে সাপোজ আছে। তো অক্সিডেটিভ স্ট্রেসের জন্য ওই সেলটাকে আমার বডি মেরে ফেলতে চায়, তো সেখানেও অ্যাপোপ্টোসিস দেখি। এরকম বিভিন্ন কাজে অ্যাপোপ্টোসিস দেখি। অ্যাপোপ্টোসিস এই যে প্রোগ্রাম সেল ডেথ, এটার দরকার কেন? আমরা কেন প্রোগ্রামলি একটা সেলকে মারছি? সাপোজ আমি এমব্রায়োলজিক্যাল কজটা বলি, যেটা খুব ইন্টারেস্টিং। আমি একটা জাইগোট থেকে পরপর অনেকবার ডিফারেন্সিয়েট করে করে একটা এমব্রায়ো তৈরি হয়। যদি আমি একটা এমব্রায়োর কথা ভাবি, তো তার ফোল্ডিংয়ের পরে এরকম হাত পা তৈরি হতে শুরু করে, যেগুলো হচ্ছে লিম্বার্ড। তার মানে আমি একটা পিকচারাইজ করতে পারছি যে লিম্বারটা কিন্তু একটা সলিড স্ট্রাকচার, কিন্তু আমরা আমাদের ফিঙ্গারে দেখছি প্রত্যেকটা ফিঙ্গারের মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা এলো কেন? বিকজ এই যে লিম্বার্ডের যেটা ডিস্টাল এন্ড, যেখানে ফিঙ্গার অরিজিনেট করবে, তো ইন্টারডিজিটেড এরিয়াগুলোর মধ্যে কিন্তু অ্যাপোপ্টোসিস দেখা গেল। এইভাবে ওই এরিয়ার সেলগুলো কিন্তু প্রোগ্রামলি মারা গেল। এর ফলেই আমাদের প্রত্যেকটা ফিঙ্গার কিন্তু জুড়ে নেই, প্রত্যেকটার মধ্যে ফাঁকা স্পেস তৈরি হয়েছে, যার জন্য আমরা ফিঙ্গারগুলো ইউজ করতে পারছি। এটা যদি না হতো, তবে যেমন আমরা হাঁসেদের পা দেখি, সেরকম ফিঙ্গারগুলো একে অপরের সাথে লেগে থাকতো, এরকম ওয়েভড নেচারের হয়ে যেত, ফিঙ্গারগুলো থাকতো না। তো এই ওয়েভ নেচারের যদি হয়ে যায়, এটা একটা অ্যানোম্যালি, এটা এমব্রায়োলজিক্যাল অ্যানোম্যালি, যেটাকে বলি আমরা ওয়েভ ফিঙ্গার, যেটা ল্যাটিন বা আমাদের মেডিকেল টার্ম হচ্ছে সিনডাক্টাইল। তো আমরা এখানে জানলাম যে অ্যাপোপ্টোসিসটা কেন লাগছে, তো আমরা একটা বুঝতে পারলাম এমব্রায়োলজিক্যাল দিক থেকে। আরও অ্যাপোপ্টোসিসের যদি আমরা দেখি, যে একটা সেল ইনফেক্টেড হয়েছে, সাপোজ ভাইরালি ইনফেক্টেড বা ব্যাকটেরিয়ালি ইনফেক্টেড কোনো সেল, তো ইনফেক্টেড ওই সেলটাকে বডি কিন্তু অ্যাপোপ্টোসিস দিয়ে মেরে ফেলতে চায়, কারণ নয়তো ওই সেলটা আমাদের বডিতে আরও প্রবলেম ক্রিয়েট করবে। তো আমাদের অ্যাপোপ্টোসিস কেন দরকার, কী ব্যাপার, এটা আমরা জানলাম। এবারে আমরা দেখব যে অ্যাপোপ্টোসিস পাথওয়েটা কী, যেটা সম্পর্কে আজকে আমাদের জানার বিষয়। তো অ্যাপোপ্টোসিস পাথওয়ে মানে এই প্রোগ্রাম সেল ডেথ হচ্ছে যে, সেটা কী কী পাথওয়ের মাধ্যমে হচ্ছে। এটা দুটো পাথওয়ে আছে, একটা ইন্ট্রিনসিক, একটা হচ্ছে এক্সট্রিনসিক। আচ্ছা, এবারে এই যে ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক পাথওয়ে, এখানে আমরা একটা এনজাইম কমপ্লেক্সের নাম কিন্তু বারবার শুনবো, সেটা সম্পর্কে আগে বলে দিই একটু। এই পাথওয়েতে একটা এনজাইম কমপ্লেক্স আমাদের লাগে, যেটা হচ্ছে ক্যাসপেজ। আচ্ছা, এই ক্যাসপেজ একটা এনজাইম। এই এনজাইমটা কী টাইপের এনজাইম? এটা হচ্ছে সিস্টিন রেসিডিউ থাকে এতে। আচ্ছা, আর কি এই ক্যাসপেজের কাজ যেটা যদি দেখি, এটা আমাদের অ্যাসপারটিক অ্যাসিডের সাইডের কাছে এরা কিন্তু কাট করে। ওকে, এবারে তবে ক্যাসপেজের সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা কিন্তু অ্যাপোপ্টোসিস পাথওয়েতে ঢুকবো। এখানে আমরা ক্যাসপেজের নাম পাবো, সেই জন্য আগে থেকে ক্যাসপেজটা বললাম। তো এবারে এই যে প্রোগ্রাম সেল ডেটটা দেখছি, এর ইন্ট্রিনসিক পাথওয়ে সম্পর্কে আগে বলি, পরে এক্সট্রিনসিকটা বলবো। ওকে, তো ইন্ট্রিনসিক যদি পাথওয়ে বলতে চাই,
তার মানে ইন্ট্রিনসিক মানে কি, আমার বডির ভেতরের একটা মেকানিজম আছে, এভরি সেল ইনসাইড সেল তার ডেট মেকানিজম আগে থেকে প্রোগ্রাম থাকে। এই ইনসাইড সেল যে ডেথ মেকানিজম, এটা মেন কিন্তু আমাদের সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সিটা কোথায় থাকে আমরা জানি, মাইটোকন্ড্রিয়াতে। তো মাইটোকন্ড্রিয়াতে যে থাকে এই সাইটোক্রোম সি, এটা অ্যাপোপ্টোসিসের ইন্ট্রিনসিক পাথওয়েতে এর কাজ আছে। এটা নিয়ে আমরা প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন পেয়েছিলাম প্রফ, যেটা 2024 আগস্টে হলো। তাতে কোশ্চেন এসেছিল সাইটোক্রোম সির ইম্পর্টেন্স ইন অ্যাপোপ্টোসিস। সেই জন্য আমাদের কোশ্চেনের সাপেক্ষে জেনে রাখা দরকার যে জিনিসটা এসছে কোথায়। ওকে, আচ্ছা, এবারে আমরা তবে দেখব যে কিভাবে একটা সেলের মধ্যে অ্যাপোপ্টোসিস হয়। তো একটা সেল তো সব সময় মরে না, যখন দরকার হয় তখন সেটা প্রোগ্রামলি ডেথ হয়। তার মানে আমাদের 3টে ফ্যাক্টর আছে অ্যাপোপ্টোসিসের জন্য। অ্যাপোপ্টোসিসকে ফেভার করে এরকম কিছু ফ্যাক্টর আছে, যেগুলোকে বলবো প্রো অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর, মানে যারা চাইবে যাতে অ্যাপোপ্টোসিস হোক। ওকে, যেটা প্রো অ্যাপোপ্টোটিক, তারা চাইবে অ্যাপোপ্টোসিস হোক। কিছু ফ্যাক্টর আছে যারা অ্যান্টি অ্যাপোপ্টোটিক, মানে যারা কখনোই চাইবে না যে অ্যাপোপ্টোসিস হোক, তারা ওই সেলটাকে বাঁচাতে চাইবে। আরেকটা ফ্যাক্টর আছে যেটা হচ্ছে সেন্সর। আমি কখন অ্যাপোপ্টোসিস করব, যখন সেই সেলটা একটা ট্রেসের ভেতর দিয়ে যাবে, তো সেই সেন্সর আমাদের লাগবে। এই ফ্যাক্টরগুলো সম্পর্কে আমরা জানি। প্রো অ্যাপোপ্টোটিক কিছু ফ্যাক্টর আছে, মানে যারা চায় যে আমাদের অ্যাপোপ্টোসিস হোক, তাতে BAX, BAK এইসব কিছু প্রোটিন আছে। আচ্ছা, অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর মানে যারা সেলটাকে অ্যাপোপ্টোসিস হতে দেয় না, তারাই অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর। যেমন আছে BCL2, তারপরে MCL1, এইগুলো। আচ্ছা, এই যে অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টরে কিন্তু লাইফ স্প্যান বেশি। এটা মনে রাখার একটা ট্রিক আছে, ইজ L। অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টরগুলোতে L আছে কারণ এদের লং লাইফ স্প্যান। ওকে, আচ্ছা, এই অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর সাপোজ এই যে BCL2, এটা কিভাবে কাজ করে আমরা যে আগে বললাম, এখানে সাইটোক্রোম সি, এটা তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে ছিল। এটা যখন মাইটোকন্ড্রিয়ার থেকে বেরিয়ে আসবে তখন এটা অ্যাপোপ্টোসিস ঘটাবে, কিন্তু এই BCL2 থাকার জন্য এই অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর সহজে সাইটোক্রোম সিকে বেরোতে দেয় না, যার জন্য অ্যাপোপ্টোসিস সবসময় হচ্ছে না। ওকে, এবারে আমরা তবে আসল পাথওয়েতে যাই। এবারে সাপোজ আমার সেলের ভেতরে কোনো অক্সিডেটিভ স্ট্রেস হয়েছে, বা সেলের কোনো মিউটেশন হয়েছে ভেতরে, মানে যেটা ভায়াবল নয়, নট ভায়াবল, যেটা সেল ডেথের জন্য সিগন্যাল। এর ফলে কী সিগন্যাল, সাপোজ আমাদের এই যে সেন্সরগুলো থাকে, সেন্সর হিসেবে কি কি আছে নামগুলো বলে দিই। BAD একটা সেন্সর হিসেবে কাজ করে, তারপরে BIM আছে, এগুলো সেন্সর। তো এই যে সেন্সরগুলো এটাকে সেন্স করবে, এই জিনিসটাকে সেন্স করে তারা কি করবে, ডিস্ট্রয় করবে কাকে, আমাদের অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টরকে, নয়তো অ্যাপোপ্টোসিস হবে না। তো অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর BCL2 ডিস্ট্রয় হলো। আচ্ছা, আর কি হলো, এটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তার ফলে কি হবে, যেটা আমাদের সাইটোক্রোম সি ছিল সেটা বেরিয়ে আসবে কোথা থেকে, আমাদের মাইটোকন্ড্রিয়া থেকে। এই সাইটোক্রোম সি বেরিয়ে এলো। এই সাইটোক্রোম সি এবারে পরে কিভাবে কাজ করবে সেটাই কোশ্চেন এসেছিল কিন্তু প্রফেশনাল MBBS 2024-এ। তো এইটা আমরা এবার দেখব। তো এবার যে সাইটোক্রোম সিটা বেরিয়ে এলো, এই সাইটোক্রোম সি এবারে দুটো কাজ করবে। একটা কাজ কি, সাইটোক্রোম সি অ্যাপোপ্টোজোম তৈরি করবে।
আর সাইটোক্রোম সি কী করবে, প্রোক্যাসপেজ মানে ক্যাসপেজের যে আগের ফর্ম, সেই প্রোক্যাসপেজ যেটা হচ্ছে প্রোক্যাসপেজ 9, সেটাকে অ্যাক্টিভেট করে কনভার্ট করবে ক্যাসপেজে। ওকে, আচ্ছা, এই অ্যাপোপ্টোজোম কি আর ক্যাসপেজ কি এ নিয়ে এবার বলবো। এবার অ্যাপোপ্টোজোম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমাদের এই অ্যাপোপ্টোসিসের কিছু কিছু পার্টকে অ্যাক্সিলারেট করে। এই সাইটোক্রোম সি উইথ হেল্প অফ প্রো অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর। প্রো অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর কে ছিল বিএক্স বিএকে এইগুলো। তবে এই প্রো অ্যাপোপ্টোটিক ফ্যাক্টরটা অ্যাপোপ্টোসিসকে ফেভার করলো। আরেকটা আছে যেটার নাম আমরা জানি হচ্ছে ATAF1। হোয়াট ইজ ATF? ATF মিনস হচ্ছে অ্যাপোপ্টোসিস অ্যাক্টিভেটিং ফ্যাক্টর 1, ATAF। ওকে, তো এই ATA BAX BAK এদের মাধ্যমে এরা অ্যাপোপ্টোজোম ফর্ম করবে। তো এই প্রো অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর অ্যান্ড সাইটোক্রোম সি মিলে অ্যাপোপ্টোজোম যে ফর্ম করলো, এই অ্যাপোপ্টোজোমটা কী করবে, এই অ্যাপোপ্টোজোম সেলের ওপর দুটো এফেক্ট করবে। একটা হচ্ছে সেল ব্লেবিং, আরেকটা হচ্ছে সেল শ্রিঙ্কেজ। যখন একটা সেলের অ্যাপোপ্টোসিস হয়, নর্মালি ডেথ হয়, তবে সেটা কি হবে, সেল ব্লেবিং অ্যান্ড সেল শ্রিঙ্কেজ। মানে সেলটা সাপোজ যেটা নর্মাল সেল এরকম ছিল, সেই সেলটা কনভার্ট হয়ে গিয়ে এইরকম হয়ে যেতে থাকবে, মানে সেটা শ্রিঙ্ক করবে। ওকে, তো এবারে এটা তো সেলের পুরো সাইটোপ্লাজমিক সেল মেমব্রেনিক চেঞ্জ হলো, কিন্তু সেলের যেটা জেনেটিক ম্যাটেরিয়াল তার একটা চেঞ্জ হতো। তো দ্যাট ইজ কী হবে, তবে আমাকে ডিএনএগুলোকে নষ্ট করতে হবে, মানে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করতে হবে। বাট ডিএনএ ফ্র্যাগমেন্টেশন তো এই অ্যাপোপ্টোজোম করতে পারলো না, তবে ওটাকে করবে ক্যাসপেজ পাথওয়ে করবে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন। এবার ক্যাসপেজ পাথওয়ে কীভাবে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করবে এটা আমরা এরপরে দেখব। তো আমরা কি জানলাম যে সাইটোক্রোম সি যেটা ছিল, তো সাইটোক্রোম সি প্রথম কি করলো, মাইটোকন্ড্রিয়ার থেকে বেরিয়ে এলো সাইটোক্রোম সি, যেটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে ছিল, কারণ BCl2টা ডিস্ট্রয় হয়ে গেছে। আচ্ছা, এই সাইটোক্রোম সি অ্যাক্টিভেট করলো কাকে, প্রোক্যাসপেজকে। প্রোক্যাসপেজ যেটা 9, এটা কিন্তু 9। এবার প্রোক্যাসপেজ এরপরে কি করছে, এই প্রোক্যাসপেজ 9 যেটা, এটা ফার্স্ট এই ক্যাসপেজ পাথওয়ে, তো এটাকে আমরা বলছি ইনিশিয়েটর। আচ্ছা, এটা এরপরে অ্যাক্টিভেট করছে মেন ক্যাসপেজ পাথওয়ে। আচ্ছা, এটা তো ইনিশিয়েটর ছিল প্রোক্যাসপেজের, যেটা ক্যাসপেজ। এবারে তবে এই ইনিশিয়েটর যে শুধু 9 হয় তা নয়, এখানে আরও কে আসতে পারে, 7, 8, 9, 10, এর মধ্যে সবচেয়ে হিউম্যানে পপুলার হচ্ছে 9, সেই জন্য 9টা বলবো। আচ্ছা, এরপরে তবে মেন ক্যাসপেজকে স্টার্ট করবে, যে ক্যাসপেজটা হচ্ছে ক্যাসপেজ 3। এই ক্যাসপেজটা মেন এফেক্টর, তার মানে এই হচ্ছে এক্সিকিউটর, কারণ হচ্ছে তার কাজটা করছে। তো এই এফেক্টর বা এক্সিকিউটর ক্যাসপেজ হচ্ছে ক্যাসপেজ 3, আর যেটা ক্যাসপেজ 9 সেটা হচ্ছে ইনিশিয়েটর। ওকে, তো এই ক্যাসপেজ যে অ্যাক্টিভেটেড হলো, এই অ্যাক্টিভেটেড হয়ে কি করবে, তো এই ক্যাসপেজ যেটা 3 অ্যাক্টিভেটেড হয়েছে, এবারে একটা জিনিস থাকে যেটাকে বলছি আমরা ক্যাসপেজ অ্যাক্টিভেটেড ডিএনএস, মানে CAD। এটা একটা ইনহিবিটর ফর্ম থাকে, মানে একটা ইনহিবিটর কমপ্লেক্সের সাথে অ্যাটাচ থাকে এই ডিএনএস এনজাইমের সাথে। এই ডিএনএসটা ইনসাইড দ্য সেল আছে। এবার ক্যাসপেজ এক্সিকিউটর বা এফেক্টর ক্যাসপেজ অ্যাক্টিভেট হলে এই যে একটা ইনহিবিটর ইনডিউসার লেগেছিল, এটাকে রিমুভ করে দেবে।
রিমুভ করলে এই ক্যাসপেজ অ্যাক্টিভেটেড ডিএনএ, যেই ডিএনএজটা অ্যাক্টিভেটেড হয়ে গেল, এই অ্যাক্টিভেটেড ডিএনএজ মানে কি, সে ডিএনএজকে ভাঙবে। তো এ করলো এবার ডিএনএ ফ্র্যাগমেন্টেশন। ওকে, আচ্ছা, এবারে আমরা এই যে পুরো সিস্টেমটা দেখলাম, এটা ইন্ট্রিনসিক। তবে ইন্ট্রিনসিক পাথওয়েটা কার মাধ্যমে হলো? সাইটোক্রোম সি এর মাধ্যমে হলো। সাইটোক্রোম ছিল মাইটোকন্ড্রিয়ার ভেতরে, সেই জন্য এটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ইন্ট্রিনসিক পাথওয়ে অফ অ্যাপোপ্টোসিস। আচ্ছা, আর এই যে জিনিসটা আমরা দেখলাম, এটা কিন্তু আমাদের যে শুধু মানে মাইটোকন্ড্রিয়া ওই BCL2 নষ্ট হয়ে গেল বলে মাইটোকন্ড্রিয়ার বাইরে বেরোলো সেরকম না, আলাদাভাবেও এটা হতে পারে। সাপোজ আমাদের কোনো সেল আছে, এবার সেলটার ওল্ড হয়ে গেছে, এই সেলের অক্সিডেটিভ ট্রেস এসেছে। তবে এই অক্সিডেটিভ ট্রেসটা আমাদের বডির ইমিউনিটি সিস্টেম আইডেন্টিফাই করবে। কে আইডেন্টিফাই করবে? কে ইন্টারাকশন করবে? যেটা CD8 টি সেলগুলো, মানে যেটা হচ্ছে আমাদের সাইটোটক্সিক টি সেল। সেল এটা দেখে ওর একটা পাথ হয়ে আছে, যেটাকে আমরা বলি মাইক্রোটিবিউলার সিক্রেটারি পাথওয়ে। মানে এই যে CD8 টি সেলগুলো, তো CD8 টি সেলের ভেতরে মাইক্রোটিবিউলস আছে, এই মাইক্রোটিবিউলসগুলোর ভেতর দিয়ে সিক্রেশন হয়। কাদের সিক্রেশন হয়? দুটো জিনিস। কোন দুটো জিনিস? একটা হচ্ছে পারফোরিনস, আরেকটা হচ্ছে গ্র্যানজাইমস। এই পারফোরিনগুলো যে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস যে সেলটার হয়েছিল, সেই সেলটাতে বিভিন্ন পোর্স তৈরি করবে, দ্যাটস ওয়াই পারফোরিন। আর এই গ্র্যানজাইমস, এই যে এনজাইমটা, যেটাকে আমরা গ্র্যানজাইম নাম দিলাম, এই এনজাইমটা গিয়ে এই পোরের ভেতর দিয়ে ঢুকে এর বাকি কাজটা করবে। গ্র্যানজাইম কি করে? গ্র্যানজাইমের মধ্যে দুটো আছে, গ্র্যানজাইমের একটা A টাইপ, একটা B টাইপ। এই বিটা এক্সট্রিনসিকের জন্য, এক্সট্রিনসিকটা এখন আমরা বলিনি, আর এটা হচ্ছে ইন্ট্রিনসিকের জন্য। এবার ইন্ট্রিনসিকটা আমরা বলছিলাম, তো এই যে গ্র্যানজাইম A, এটা কি অ্যাক্টিভেট করে? এটা যেটা আমাদের মাইটোকন্ড্রিয়া ছিল তার যে আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেনের পারমিয়েবিলিটিটাকে বাড়িয়ে দেয়। তো পারমিয়েবিলাইজেশন, তো আউটার মেমব্রেন পারমিয়েবিলাইজেশন হলে কি হবে? সেই সাইটোক্রোম সিটা আবার আউট হবে, আবার রিলিজ হবে। তো সেম পাথওয়ে, বাট এটা আমরা দেখলাম যে সেন্সার দিয়ে না, এটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের জন্য আমাদের ইমিউনিটির মাধ্যমে কীভাবে হচ্ছে ওটাও দেখলাম। তো এটা আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে। একটা আছে এক্সট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়েটা সাধারণত যেগুলো ভাইরাল ইনফেক্টেড হয় সেগুলোতে আমরা দেখতে পাই। এক্সট্রিনসিকলি কী হয়? আমাদের বডিতে, মানে সেলের ভেতরে না, সেলের বাইরে, কিন্তু আমাদের সাপোজ ব্লাডের ভেতরেই ঘুরে বেড়াচ্ছে কিছু জিনিস, যেটা হচ্ছে ফ্যাস। এই ফাস বলে যে জিনিসটা, এই ফ্যাস, এটা কিন্তু আমাদের রোমিং ইন বডি। এবারে যে সেলটা অক্সিডেটিভ স্ট্রেসে ভুগছে, সে আমাদের তার যে সেল মেমব্রেনের কাছে একটা লিগ্যান্ড রাখবে, ফ্যাস লিগ্যান্ড। এই ফ্যাস লিগ্যান্ড ফ্যাস সিগন্যাল, এই সিগন্যাল দিল, এর সাথে ফ্যাসের ইন্টারাকশান হবে, দিয়ে এক্সট্রিনসিক পাথওয়ে হবে। এই লিগ্যান্ডটা এখানে শোকেজ করতে একজন হেল্প করে। কে হেল্প করে? এই শোকেজিংয়ে হেল্প করছে আমাদের, যেটা আমরা গ্র্যানজাইম দেখছিলাম। তো গ্র্যানজাইম যেটা বি, দ্যাট হেল্পস ইন শোকেজিং। ওকে, আচ্ছা, এই যে সিগন্যাল দিয়ে ফ্যাস যে সিগন্যালটা দিল,
এর মাধ্যমে আবার একটা ক্যাসপেজ পাথওয়ে, বাট এটা অন্য ক্যাসপেজ। এখানে যেটা অ্যাক্টিভেট হয় দ্যাট ইজ প্রোক্যাসপেজ 8। তো প্রোক্যাসপেজ 8 অ্যাক্টিভেট হয়ে কি করে, একটা ডেথ সিগন্যাল দেয় যাতে সেলটা মারা যায়। এই ডেথ সিগন্যালটার নাম হচ্ছে ডেথ ইন্ট্রিনসিক সাইলেন্সিং কম্পোনেন্ট, এই যে DISC। এই ফ্যাস লিগ্যান্ড আর যেটা ফ্যাসের মধ্যে সিগন্যালিংয়ের জন্য এটা প্রোক্যাসপেজ 8কে অ্যাক্টিভেট করলো। আর কাকে অ্যাক্টিভেট করলো? এই DISC। এই ডেথ ইন্ট্রিনসিক সাইলেন্সিং এই যে পাথওয়ে, এর মাধ্যমে কিন্তু এক্সট্রিনসিক পাথওয়েটা হবে এবং এটা কি করবে, কিলিং অফ দ্য সেল। তো আমরা এইভাবে কিন্তু সেলটাকে মারছি। এবারে একটা কোশ্চেন, আমি যখন মানে আমাদের MMCH মানে মিদনাপুরে যে বায়োকেমিস্ট্রি CA এক্সাম হয়েছিল, তো বায়োকেমিস্ট্রি CA এক্সামের আমি পার্টিসিপেন্ট ছিলাম। তো বায়োকেমিস্ট্রি CA এক্সামে আমাকে কোশ্চেন যেটা করেছিল, তার একটা কোশ্চেন আমাদের একটা থিওরি পেপারে ছিল, আচ্ছা আমি টার্মটা ফসফ্যাটিডিল, হ্যাঁ ফসফ্যাটিডিল সেরিং, ফসফ্যাটিডিল সেরিংয়ের ইম্পর্টেন্স এটা কিন্তু অ্যাপোপ্টোসিসে লাগে। কোথায় লাগে এবার সেটা আমরা জানবো। তো অ্যাপোপ্টোসিস পাথওয়ে আমরা জেনে নিলাম। এখান থেকে কিন্তু আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ে এর যে স্টেপ। তো অ্যাপোপ্টোসিসের মেন 3টি স্টেপ কী কী জানলাম, যেটা ব্লেবিং, শ্রিঙ্কেজ, এটা হচ্ছে সেলের ভেতরে, আর DNA যেটা আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল তার ফ্র্যাগমেন্টেশন। ওকে, আচ্ছা এবারে আমার এই যে অ্যাপোপ্টোসিস হলো, সেলটা এরকম সিঙ্ক হয়ে গেল, এইরকম সেলটা ছিল, সেটা সাপোজ এরকম সিঙ্ক হচ্ছে, ব্লেবড হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে ডিএনএগুলো। তো এই যে ডিস্ট্রাক্টেড প্রোডাক্ট, এটা তো আমার বডি তো এই ওয়েস্টেজটাকে তো রাখবে না, এই গার্বেজটাকে পরিষ্কার কে করবে? ম্যাক্রোফাজ। তো এই ম্যাক্রোফাজ যে এই জিনিসটাকে খাবে, এর জন্য একটা সিগন্যাল লাগে, সেটা কি? ইট মি সিগন্যাল। আমরা বলি ইট মি মানে আমাকে খেয়ে না, এই সিগন্যালটা। এই যে ইট মি সিগন্যালটা যখনই ম্যাক্রোফাজ পাবে, তখন এই ম্যাক্রোফাজ কী করবে, ক্লিয়ারিং অফ অ্যাপোপ্টোটিক যে ম্যাটেরিয়াল এইগুলো ক্লিয়ারিং করবে। এটা একটা তবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। যেহেতু ম্যাক্রোফাজ করছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা একটা ফ্যাগোসাইটোসিস। বাট এই ফ্যাগোসাইটোসিসটা কি বাকি ইমিউন রেসপন্সের মতো ইনফ্ল্যামেটরি বা কিছু দেখাচ্ছে? সেরকম কোনো রেসপন্সই দেখাচ্ছে না। এই ফ্যাগোসাইটোসিসটা বডির ভেতরে হচ্ছে, কিন্তু বডি তার জন্য কোনো রিয়াকশান বাইর থেকে দেখাচ্ছে না। একটা ইমিউনোলজিক্যাল ফ্যাগোসাইটোসিসে আমরা কিন্তু বাইর থেকে বুঝতে পারি, ইনফ্ল্যামেশনটা বিভিন্ন জিনিস দিয়ে বোঝা যায়, যেমন ওই যে টিউমার, রুবার, ক্যালার, ডলার, এটা যদি কেউ জানতে চাও পরে বলবো, তো সেখান দিয়ে বুঝতে পারি। বাট এখানের এই ফ্যাগোসাইটোসিসটা কিন্তু সাইলেন্ট, এটা বডি প্রোগ্রামলি করে নিচ্ছে। এই ক্লিয়ারিংটা সাইলেন্ট ফ্যাগোসাইটোসিস বলছি, আর এই সিগন্যালটা ইটমি সিগন্যাল। তো এই যে সিগন্যালটা অ্যাপোপ্টোটিক সেল যে সিগন্যাল দিল, তার এই সিগন্যালগুলোর মধ্যে একটা হচ্ছে এই ফসফ্যাটিডিল সেরিন। কীভাবে দিচ্ছে? যেটা আমাদের অ্যাপোপ্টোটিক সেলের অ্যাপোপ্টোটিক এই যে একটা সেল যেটা হচ্ছে নষ্ট হচ্ছে, সাপোজ তার ফ্র্যাগমেন্টেশন হচ্ছে, এই সেলের কিন্তু যখন এই সেলটা নর্মাল ছিল, তখন এই সেলের সেল মেমব্রেনের ভেতর দিকে ছিল ফসফ্যাটিডিল সেল। কিন্তু যখন এটা ব্লেবড হলো, এটা সিনক্রেজ হলো, এইভাবে ড্যামেজ হওয়া শুরু করছে, তখন আউটসাইডে চলে আসে এই ফসফ্যাটিডিল সেরিন। এই ফসফ্যাটিডিল সেরিন আরেকটা কম্পাউন্ড আছে
যেটাকে বলি আমরা থ্রম্বোস্পন্ডিন। তো এই থ্রম্বোস্পন্ডিন, ফসফ্যাটিডিল সেরিন এরা ম্যাক্রোফাজকে ইটমি সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যালের জন্য সাইলেন্ট ফ্যাগোসাইটোসিস হচ্ছে। এই যে সাইলেন্ট ফ্যাগোসাইটোসিসের আরেকটা ল্যাটিন নাম আছে, যেটাকে বলি আমরা এফেরোসাইটোসিস। ওকে, তো আমরা জেনে নিলাম যে কীভাবে অ্যাপোপ্টোসিসে ফসফ্যাটিডিল সেরিন লাগে, অ্যাপোপ্টোসিসের পাথওয়ে এবং এভরিথিং অ্যাবাউট অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিস থেকে যে কোশ্চেন সাইটোক্রোম সি এর এসেছিল প্রিভিয়াস ইয়ারে, সেটাও আমরা সলভ করতে পারবো। কিন্তু একটা কোশ্চেন ছিল, আমি বলেছিলাম নেক্রোসিস ভার্সেস অ্যাপোপ্টোসিস এর ডিফারেন্সটা কী। আচ্ছা, নেক্রোসিস নর্মাল, যেটা আমাদের সেল ডেথ, এটা অনেক রকম হতে পারে। আচ্ছা, বাট অ্যাপোপ্টোসিস কিন্তু প্রোগ্রাম, এটা ফার্স্ট। আর এখানে যেটা দেখি আমরা সিনক্রেজ দেখি, আমরা দেখলাম এক্ষুনি পাথওয়েতে, বাট নেক্রোসিসে কিন্তু সিনক্রেজ নয়, সেলটা কিন্তু ফুলে যায়, মানে সেলের ভেতরে ওয়াটার ঢুকতে থাকে সেলের ভেতরে। বিকজ নেক্রোসিসে এটিপি লস, ফলে সোডিয়াম পটাশিয়াম এটিপি এর যে পাম্পটা ওটা কাজ করছে না, ফলে ওখানে কিন্তু সেলটা ফুলে যায়, সেলের ভেতরের ওই ওয়াটার ব্যালেন্সটা ঠিক থাকে না, যেহেতু এই পাম্পটা কাজ করছে না। সেই জন্য এখানে কিন্তু সিনকেজ দেখি, এখানে সিনকেজ দেখবো না। প্লাস একটা নেক্রোসিস কিন্তু ইনফ্লামেটরি রেসপন্স দেয়। কোথাও যদি নেক্রোসিস হয় আমরা বুঝতে পারি, যেমন গ্যাংগ্রিন বা বার্জার ডিজিজ, বা দেখা যাচ্ছে এই আঙুলের কোথাও ব্লাড সাপ্লাই বন্ধ হয়েছে, তবে এখানে ইসচেমিক পেন হবে, তারপরে নেক্রোসিস হবে, তো আমরা বুঝতে পারি। বাট অ্যাপোপ্টোসিসটা পুরোটাই সাইলেন্ট, এটা বডির ভেতরে জানান দেয় না, কোনো ইনফ্লামেটরি রেসপন্স বাইর থেকে দেয় না। কিন্তু একটা ভালো পয়েন্ট বলি, একটা খুব ইন্টারেস্টিং টপিক, যদি নেক্রোসিস হয় প্যাথোলজিক্যাল দিক থেকে, যেটা ফিজিওলজিক্যাল দিক থেকে অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস আমরা দেখলাম। আর একটা বলার, অ্যাপোপ্টোসিস দু রকম হতে পারে, একটা প্যাথোলজিক্যাল মানে যে কোনো ডিজিজ কন্ডিশন, একটা ফিজিওলজিক্যাল মানে যেটা নর্মাল। বাট যেটা নেক্রোসিস এটা অলওয়েজ প্যাথোলজিক্যাল, ডিজিজের ক্ষেত্রে নেক্রোসিস হয়, সাধারণত যেটা হয় আমার প্রোগ্রামলি সেটাতে অ্যাপোপ্টোসিস। কিন্তু যদি প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিস হয়, মানে বডির কোনো ডিফেক্টের জন্য বডি প্রোগ্রামলি সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে প্যাথোলজিক্যাল, তবে সেটা খুবই ডেঞ্জারাস, কারণ দিস ইজ সাইলেন্ট, আমরা বুঝতেই পারবো না, তার ইনফ্লামেটরি কোনো রেসপন্স আসবে না। সাপোজ এইরকম একটা ডিজিজ আমরা দেখি অ্যালজিমার্স, অ্যালজিমার্স স্পেলিংটা ভুল হতে পারে, অ্যালজিমার্স ডিজিজে আমরা দেখি যে মেমোরি চলে যায়, তো ওটা আমরা পরে নয়তো কোনো দিন অ্যালজিমার্স আলোচনা করব। ওখানে কিন্তু ব্রেন সেলের ভেতরে অ্যাপোপ্টোটিক পাথওয়ে হয়, ওখানে বিটা সিক্রেটেজ আছে, অ্যামেলোডাইডস আছে, ট্যাক প্রোটিয়েজ আছে, অনেক কিছু ব্যাপার আছে, বাট ওটা কিন্তু প্যাথোলজিক্যাল অ্যাপোপ্টোসিসের একটা এক্সাম্পল। তো টুডে এতটাই, ওকে, তবে আজকে রাখি। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি বলো আরও কিছু অ্যাডভান্স বায়োকেমিস্ট্রি বা আলাদা কোনো টপিক করতে, আমাকে কমেন্টে জানিও। ওকে।